আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার। ৬ রাজস্ব কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে দুদক। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল। ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস এবং ১৬ জুলাই শহীদ দিবস। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ জানালেন নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি। বিভিন্ন অজুহাতে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা আব্বাসের। পতিত স্বৈরাচার অস্থিতিশীলতার অপচেষ্টা লিপ্ত, অভিযোগ রিজভীর। এবং আলোচনার গতি আশানুরূপ নয় বললেন ডক্টর আলী রিয়াজ। সব বিষয়ে ঐকমত্য বাধ্য করা যাবে না বলছে বিএনপি। কয়েকটি দলের বিরোধিতায় বাধাগ্রস্ত হচ্ছে মৌলিক সংস্কার বলছে এনসিপি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। এর আগে এনবিআরের আন্দোলনকে পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক উল্লেখ করে দ্রুত কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানায় সরকার। নইলে দেশের জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে সতর্ক করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরকারের এমন হুঁশিয়ারির পর জরুরি বৈঠকে বসে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত মাছারুল হক মুহাজিরের প্রতিবেদনে। এনবিআর নিয়ে সরকারের সিদ্ধান্তের পর এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাতে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি হাসান মোহাম্মদ তারেক। সরকার যে কমিটি গঠন করেছে তাতে ইতিবাচক সাড়া মিলেছে বলেও মনে করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। তবে একটি পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। এর আগে টানা প্রায় ১ মাস ধরে চলা আন্দোলনে স্থবির হয়ে পড়ে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে এনবিআরের এই আন্দোলনে দুরভিসন্ধি আছে দাবি করে বৈঠক বাতিল করে বিদ্যমান সংকট নিরসন নিয়ে কঠোর অবস্থান নেয় সরকার। এমন পরিস্থিতিতে এনবিআরের সব সেবা অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করে তাদের অফিসে নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল। এদিকে দুর্নীতির অভিযোগে এনবিআরের ৬ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ রয়েছে ঘুষ গ্রহণ, কর ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের। গত ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব এ.কে.এম. বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল ৮ ঢাকা, সাধন কুমার কুণ্ড, অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে ৬ জনের বিরুদ্ধে তথ্যানুসন্ধান শুরুর কথা বলা হচ্ছে তাদের ৫ জনই এনবিআর এর চলমান শাটডাউন কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বলেও জানায় দুদক। মাছহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের বন্দরগুলোর আমদানি রফতানি কার্যক্রম। দ্বিতীয় দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও সকল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের পণ্য খালাস, শুল্কায়ন সহ অন্যান্য দাপ্তরিক কাজ। ব্যবসায়ীরা বলছেন, আন্দোলন চলমান থাকলে ব্যবসায়ী ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে রোববারও চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করেছে কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। এর ফলে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পণ্য খালাস, শুল্কায়ন সহ অন্যান্য দাপ্তরিক কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ায় অফিসগুলো প্রায় ফাঁকা দেখা গেছে। চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়ন পুরোপুরি বন্ধ থাকায় কন্টেইনার পরিবহনও হচ্ছে না। কন্টেইনার না নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজ। ব্যবসায়ীরা বলছেন, আন্দোলন চলতে থাকলে ব্যবসায়ী ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বেনাপোল স্থলবন্দরে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। আশিকুর রহমান, এটিএন বাংলা। রাজনৈতিক পালা বদলে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার করতে না পারলে দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এনবিআরের চলমান আন্দোলনে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান সংস্থাটির ঢাকা মিশনের প্রধান ক্রিস পাপাজর্জিও। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলে অর্থনৈতিক স্থবিরতা অনেকাংশে কেটে যাবে। বিদেশি বিনিয়োগ আসলে দেশের অর্থনীতি আবারও গতিশীল হবে বলে আশা IMF-এর। Policy measures include also structural measures like the separation of policy and administration. So it is a very important question whether the authorities will be able to meet these targets. We recognize it's a difficult environment. The timing of elections is related to investment sensitivity, especially from the externals, from foreign direct investment. In other words, as this uncertainty about elections and the timing remained, then you had a pause in investment, especially from outside the country. 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সব সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মামলা বাণিজ্য রোধে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে। প্রাথমিক তদন্তে মামলায় সংশ্লিষ্টতা না থাকলে মামলা থেকে আসামিরা খালাস পাবেন বলে জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী 16 জুলাই আবু সাইদ দিবসকে জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হলেও সমালোচনার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সংশোধিত সিআরপিসি আইনে পুলিশের প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকলে বিচার শুরুর আগেই মামলা থেকে খালাস পাওয়ার বিধান রয়েছে। প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে মুক্ত করে দিতে পারবেন। এই আইন কার্যকর হলে মামলা বাণিজ্য এবং হয়রানি কমে আসবে বলে জানান তিনি। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে, পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম, তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে।
এর ফলে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশনও কাজ করতে পারবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এতে ছাত্র জনতার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়েছে। কারো জন্য অপেক্ষা না করে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী কর্মসূচি জানান দিতে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, আন্দোলনের সূচনার দিন ১ জুলাই থেকে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রা শিরোনামে এই কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া পদযাত্রা দেশের ৬৪ জেলা প্রদক্ষিণ করে রাজধানীতে এসে শেষ হবে। ১৬ জুলাই যেদিন শহীদ আবু সাঈদ শহীদ হন, সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে। জুলাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে সরকারের সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। বলেন, আন্দোলনের সময়ে শেখ হাসিনার পদত্যাগের ১ দফা ঘোষণা হয়েছিল যেদিন, সেই ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সামনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। আশা করব সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী ৫ আগস্টের মধ্যে এই জুলাই সনদ রচনা করবে, সকল দলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী, যেখানে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের রূপরেখাটি সেটি উল্লেখ থাকবে। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে এই ঘোষণাপত্র রচনা করা। এনসিপি ৫ আগস্টে ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে জানিয়ে নাহিদ ইসলাম ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এবং স্থানীয় সরকার ভোটের দাবি তুলে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিতাড়িত আওয়ামী লীগের কারো বিএনপিতে জায়গা হবে না। এদিকে কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের সাথে আওয়ামী লীগ কর্মী জড়িত দাবি করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচার দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট মনুল্লাহ সানেদ। পুরনোদের সদস্যপদ নবায়ন ও ১ কোটি নতুন সদস্য সংগ্রহের ঘোষণা দিয়ে সারা দেশে চলছে বিএনপির ব্যাপক সাংগঠনিক কার্যক্রম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রমনা থানা বিএনপির এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোনো দুর্বৃত্ত যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এখানে বেশি বেশি আপনারা নেবেন যে কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তিনি অভিযোগ করেন, এক এক সময় এক এক দাবি তুলে একটি মহল জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। আনুপাতিক পিয়ার সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার থেকে ৩৬ দিনের কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। নয়াপল্টনে এর প্রস্তুতি জানাতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পলাতক স্বৈরাচারের দোসররা নানা অপকর্ম করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে। আমি অবিলম্বে মুরাদনগরের এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমি জোর দাবি।
এদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে জাতীয় নির্বাচন, বিএনপির পরিকল্পনা সহ বাংলাদেশের সবশেষ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ঢাকায় কানাডার হাইকমিশনার অজিত সিং। পরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির ঘটনাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে। সমস্যার সমাধানে না গিয়ে রাজনীতিকরণের পথটা বেছে নিলে এটা বাড়তে থাকবে এবং সারা দেশে অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে। দেশ নির্বাচনমুখী এবং নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে দাবি করে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আলোচনার গতি আশানুরূপ নয় স্বীকার করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের যে ঘোষণা দেওয়া হয়েছিল তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে বিএনপি বলছে, যেসব বিষয়ে এরই মধ্যে ঐক্যমত্য হয়েছে তা দিয়েই জুলাই সনদ করা যায়। আর এনসিপির অভিযোগ, বিএনপি সহ সমমনা কয়েকটি দলের বিরোধিতায় বাধাগ্রস্ত হচ্ছে মৌলিক সংস্কার। মিজান শাহজাহানের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের ৭ম দিনের আলোচনায় অংশ নেয় ৩০টি রাজনৈতিক দল। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে জুলাই সনদ প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না। তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। এক ব্যক্তি জীবনে প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি নয়, সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে। তবে আনুপাতিক হারে নির্বাচন, একই ব্যক্তির প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান পদে না থাকা, জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন সহ বেশ কয়েকটি মৌলিক বিষয়ে ঐক্যমত্য হচ্ছে না। প্রথম বিষয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যদি সব বিষয়ে একমত হতে বাধ্য করা হয় তা ঠিক হবে না। জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা, তা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। আমি হতাশ নই, আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না, আমরা আশাবাদ ব্যক্ত করি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হবে, আর জুলাই সনদ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সূচনা। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অভিযোগ, কোন দল প্রভাব বিস্তারের চেষ্টা করছে। উচ্চ কক্ষ যদি আনুপাতিক হারে হয় তবে হয়তো সংখ্যাগরিষ্ঠ দল বা বিজয়ী দল সিম্পল মেজরিটির কথা চিন্তা করলেও সেখানে অন্যদের মতামতটা আসবে, সেই বিবেচনায় আমরা একমত হতে পারি, কিন্তু সেটা পুরো হাউজের মতামতের উপরে নির্ভর করবে, শুধুমাত্র দু একটি দলের দাদাগিরি কিংবা দু একটি দলের প্রভাব বিস্তারের উপরে নয়। আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে থাকা জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, সংস্কার হতে হবে জাতীয় স্বার্থে। কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি, এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না এই জন্যই বলেছি, এখানে বিএনপির আপত্তি আছে। এটা জাতির স্বার্থে, নিরপেক্ষতার সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবেন, কারণ না হলে আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি। 2 জুলাই বুধবার আবারও বসবে ঐক্যমত্য কমিশনের মুলতবি বৈঠক। দুটো বিষয় নির্ধারণ করে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ ও গুম করে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান মিয়া সহ 62 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। সকালে ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন দলটির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। পরে গণমাধ্যমকে তিনি বলেন, 2015 সালে জনি জেলখানায় এক বন্ধুকে দেখতে যায়, সেখান থেকে তাকে অপহরণ করা হয়, পরে তাকে ক্রস ফায়ারে হত্যা করা হয়।
কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে ঘটনার মূল আসামি গণধোলাইয়ের শিকার ফজর আলীকে আদালতে আনা হয়নি, তবে ঘটনায় জড়িত অপর 4 জনকে আদালতে আনা হয়েছে। এদিকে ধর্ষণের শিকার নারী জানান, ধারের 50,000 টাকা দিতে না পারায় তার উপর নির্যাতন চালায় অভিযুক্তরা। এর আগে ঢাকা ও কুমিল্লা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের তথ্যচিত্রে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে গত বৃহস্পতিবার বেড়াতে এসেছিলেন এক দুবাই প্রবাসীর স্ত্রী। পূজার আনুষ্ঠানিকতা শেষে রাত 11টার পর সনাতনী ওই নারীর বাবা মা বাড়ির বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত ফজর আলী বাড়িতে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন। তার চিৎকারে বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা। পরে ফজর আলীকে ধরে মারধর করেন উত্তেজিতরা। কেউ কেউ ওই সময় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরবর্তীতে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। পরদিন শুক্রবার ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন। আসামিদের ধরতে শুরু হয় অভিযান। এ সময় ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার সাথে জড়িত সুমন, রমজান, আরিফ ও অনিককে কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে পুলিশ। আর স্থানীয়দের গণধোলাইয়ের শিকার ফজর আলী আত্মগোপনে যাওয়ার চেষ্টা করলে রাজধানীর সায়েদাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, মূল আসামি ফজর আলী একসময় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যারা নির্যাতন করছে তাদের মধ্যে আমরা 4 জন গ্রেপ্তার করেছি এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। জনৈক ফজর আলী তাকে দরজা খুলতে বলে সে দরজা না খুললে সে দরজা ভাঙিয়া প্রবেশ করিয়া তাকে ধার সহিত। ভুক্তভোগী নারী জানান, ফজর আলীর সাথে টাকা ধার দেনার সম্পর্ক ছিল তার। বৃহস্পতিবার পাওনা টাকা আদায়ে এসেছিলেন ফজর। ওই সূত্রেই বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন অভিযুক্ত। ফজর আলীর সাথে সম্পর্ক ছিল, মানে টাকা আনছিলাম। কত টাকা আনছিলেন? 50,000 টাকা ধার আনছি। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত এই মামলার বিচার কাজ শেষ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন, আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনারা বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। শুধু এটুকু জানা। এই ঘটনায় স্থানীয় হাসপাতালে গণপিটুনিতে আহত মূল আসামি ফজর আলীর চিকিৎসা চলছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। দুদক কর্মকর্তা পরিচয়ে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিথুর কাছে 1 লাখ টাকা ঘুষ দাবি করা প্রতারক চক্রের 4 জনকে আটক করেছে কমিশন। সংস্থাটি জানায়, দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে তারা। এর সাথে কমিশনের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। এখান থেকে বের করে যাওয়া যায়, কোনো সমস্যা হবে না। দুদকের ক্লিয়ারেন্স দিতে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে 1 লাখ টাকা দাবি করা হয়। যে অডিও হাসনাত আবদুল্লাহ পোস্ট করলে সমালোচনার মুখে পড়ে দুদক। ওই ঘটনার অনুসন্ধানে নেমে রাজধানী থেকে 4 জনকে আটক করেছে কমিশন। আটককৃতরা জানান, তারা একটি গ্রুপে কাজ করেন, তবে মূল হোতা আটক হয়নি। আমি আসলে ওরকম ভাবে করিই নাই। আরমানে করে, আজমিরে করে, ওরা আমার অফিসে আসে। এত পরিচয়, সাংবাদিক পরিচয় দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? আমি আমার কোনো কারণ নেই, আমি সাংবাদিক পরিচয় দিই নাই। এটা সোহাগ দিচ্ছে, যে সোহাগ, এটা ডিজে সোহাগ বলে আর কি। ধরছে ওই যে ওদের সাথে টাচে পাইছে, এই জন্য। কত টাকা পাইছেন এখন? আমার কাছে কোনো টাকা নাই এবং আমি পাই নাই। ক্যামেরা সোহাগের, ওই যে ডিজে সোহাগ। এটার সাথে কোনো কিছু জড়িত না। আমার ডাইকে নিয়ে কমিশনের কর্মকর্তারা জানান, দুদকে মামলার কথা বলে প্রথমে ফোন করা হয় টার্গেট ব্যক্তিদের। এরপর সাংবাদিক সেজে তা সমঝোতার চেষ্টা করেন। পেশাদার সাংবাদিকদের মতো ক্যামেরা, মাইক্রোফোন, ভিজিটিং কার্ড সহ সবকিছু আছে তাদের কাছে, যেগুলো জব্দ করেছে দুদক। দেখেন, একটা বোমা মেশিন, এটা কিন্তু খালি। সে যখন এই প্রতারক চক্র যখন যেই টিভির কার্ড ব্যবহার করতে হয়, সেইখানে ওই স্টিকার বসিয়ে দাঁড় করে যায়। দুদকের ভেতর থেকে তথ্য না দিলে টার্গেট ব্যক্তিদের কিভাবে প্রতারকরা ফোন করছে, এমন প্রশ্নে দুদক মহাপরিচালক জানান, তাদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এটা তারা প্রফেশনাল প্রতারক। তারা 300 জায়গায় ফোন করলো,
যদি তিনটাও যদি তারা প্রতারণা করতে সক্ষম হয়, মামলা তদন্তকালে যদি দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তার নাম উঠে আসে, তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেই। দুদক কর্মকর্তা সেজে প্রতারণার সময় এর আগেও এই চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছিল। জামিনে বের হয়ে ফের একই কাজে জড়িয়ে পড়ে তারা। আশ্চর্য হবেন, এই প্রথম যে তিনজন আছে মোহাম্মদ সেলিম, এই কিন্তু ওই মামলাগুলোতেও কিন্তু আসামি ছিল এবং জামিনে বের হয়ে এসে সে কিন্তু এই কাজের সাথেই সম্পৃক্ত হচ্ছে বারবার তারা কিভাবে জামিন পাচ্ছেন সে বিষয়ে কথা বলেন দুদকের মহাপরিচালক। বিজ্ঞ আদালত নিশ্চয়ই সিদ্ধান্ত প্রদান করবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমরা রাজধানীর ফকিরাপুলে মাদক বিরোধী অভিযানের সময় গোয়েন্দা পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় মূল শুটারকে তার 2 সহযোগী সহ গ্রেফতার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 151 রাউন্ড গুলি সহ 3টি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট। গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। জিএম তসলিমের রিপোর্ট। রাজধানীর ফকিরাপুলে গত 19 জুন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। সেই সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালালে গোয়েন্দা পুলিশের 3 সদস্য গুলিবিদ্ধ হন। এই সময় একটি পিস্তল সহ 3 জনকে ডিবি ঘটনাস্থল থেকে গ্রেফতার করলেও পালিয়ে যায় মূল শুটার সহ বাকিরা। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শুটার বাপ্পিকে গ্রেফতারে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অবশেষে শুক্রবার রাতে ধরা পড়ে শুটার বাপ্পি। উক্ত বাপ্পি ভিতরে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে ঘরের মধ্যে গ্যাস যুক্ত করে পুলিশকে ভয় ভীতি প্রদর্শন করতে থাকে যে যদি পুলিশ অপারেশন পরিচালনা করে তাহলে তিনি আগুন জ্বালিয়ে দিয়ে ভিতরে শিশু, বাচ্চা এবং নারী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে মর্মে তিনি হুমকি ধামকি দিতে থাকেন। দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি 7.62 পিস্তল এবং 2 ম্যাগাজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃত বাপ্পির রাজধানীর ড্যামরার ভাড়া বাসা থেকে আরও 2টি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করে ডিবি। 4টি অস্ত্র সহ যে ব্যাপক গুলি এবং তার 25 জনের মতো দলীয় সদস্য রয়েছে যাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় তিনি মাদক ব্যবসার কারবারিটা করে আসেন এই মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। অস্ত্র এবং মাদক সহ ইতোপূর্বে পুলিশের হাতে ধরা খেয়ে 4.5 বছরের মতো তিনি জেলে ছিলেন মর্মে স্বীকার করেছেন। আমাদের এই মামলা সহ মোট আমরা 11টি মামলা তার বিরুদ্ধে পর্যন্ত পেয়েছি। গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা আরও জানান, 5ই আগস্ট পরবর্তীতে সাভারের আশুলিয়া এলাকায় গার্মেন্টসের জুট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার জন্য ব্যাপক অস্ত্র, গোলাবারুদ সংগ্রহ ও বড় একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করার চেষ্টা করছিল গ্রেফতারকৃত বাপ্পি। এই ঘটনার প্রেক্ষিতে আজকের জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন বানচাল করতে নানা চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর তেজগাঁওয়ে স্থানীয় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। দলীয় ঐক্য ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পতিত আওয়ামী লীগের কেউ যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন নীরব। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর এনভায়রনমেন্টাল, ওয়াটার রিসোর্সেস অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস 2025 উদযাপিত হয়েছে। MIST এনভায়রনমেন্ট ফেস্ট 2025 নামে উদযাপিত অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল প্লাস্টিক দূষণ রোধ। এ সময় প্লাস্টিক দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও টেকসই পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ, বুয়েটের অধ্যাপক ডক্টর মফিজুর রহমান সহ আরও অনেকে। AJFB এর 18 বছর পূর্তিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল AJFB অ্যাওয়ার্ড 2025। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এবছর আজীবন সম্মাননা দেওয়া হয় চলচ্চিত্র ব্যক্তিত্ব অভিনেতা আলী রিয়াজকে।
আলী রাজকে। বিশেষ সম্মাননা লাভ করেন টেলিভিশন ব্যক্তিত্ব A10 বাংলা ও A10 নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তার পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন A10 বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের প্রধান তাশিক আহমেদ। এছাড়া সংবাদ উপস্থাপনায় পুরস্কার পান A10 বাংলার জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ভাবনা আহমেদ ও ফাতিহা শাফি। নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার পান শারমিন সুলতানা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জাসাস এর যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, চিত্রনায়ক DA তায়েব, চিত্রনায়ক নীরব হোসেন, অনুষ্ঠানের আহ্বায়ক শাওন আশরাফ সহ অনেকে। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল A10 বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি থাকায় সুবিধা আদায় করে নিয়েছে, এমন মন্তব্য করেছেন সিপিটির সমন্বয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে এসএমই খাতের অযত্ন, অবহেলা ও অবজ্ঞা জাতির ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এসএমই খাতকে গুরুত্ব দিতে হবে। রাজধানীতে বিডা মিলনায়তনে আন্তর্জাতিক MSME দিবসের আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, ব্যবসা বাণিজ্যে শুল্ক কাঠামো বেশি গুরুত্বপূর্ণ হলেও শুধু ঋণ পাওয়ার বিষয়টি আলোচনা হয়। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, শুধু সস্তা শ্রম দিয়ে বিদেশি বিনিয়োগ আনা যাবে না, প্রয়োজন ব্যবসা সহজীকরণ ও বন্দর সমস্যার সমাধান। এবারে খেলার খবর। এশিয়ান কাপ বাছাই পর্ব পেরোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই লক্ষ্যে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে আফইদা ঋতুপর্ণরা। ইয়াঙ্গুনে খেলার প্রথমার্ধে বাংলাদেশ 5-0 এগিয়ে ছিল। 2টি গোল করেন তহুরা খাতুন। দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা। 59 মিনিটে আত্মঘাতী গোলে 6-0 এগিয়ে যায় বাংলাদেশ। 74 মিনিটে ব্যবধান 7-0 করেন বদলিনামা মিডফিল্ডার মুনকি আক্তার। সি গ্রুপের অন্য ম্যাচে মায়ানমার 8-0 ব্যবধানে হারিয়েছে তুর্কমেনিস্তানকে। গ্রুপ সেরা দল সুযোগ পাবে এশিয়ান কাপে খেলার। বাছাইয়ে 8 গ্রুপের সেরা দল খেলবে মূল পর্বে। অবকাঠামোগত উন্নয়ন করা গেলে বরিশালে বিপিএল এর খেলা আয়োজন করা যেতে পারে বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনকালে বরিশালে কথা বলেন বুলবুল। তাছাড়া 10 বছরেরও বেশি সময় ধরে বরিশাল লিগ না হওয়াকে দুঃখজনক বলে জানান বুলবুল। বরিশাল সংবাদদাতা হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন পরকার মান। 2024 ও 25 সালে টানা দুবার বিপিএল চ্যাম্পিয়ন হলেও কখনোই বরিশালে ম্যাচ আয়োজন করা যায়নি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তীর অনুষ্ঠানমালা উদ্বোধনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরিশালে এলে ম্যাচ আয়োজনের দাবি আবার ওঠে। ফরচুন বরিশাল কিন্তু দুইবার চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অলরেডি, বরিশালের টিম। তো এখানে আমাদের যারা বিপিএল পরিচালনা করে তারা খুব সিরিয়াসলি দেখছে ব্যাপারটা, কেননা এখানে সবচেয়ে বড় যে জিনিসটা ফেসিলিটি নিয়ে ফাস্ট ট্র্যাক কাজ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা চিন্তা করে দেখব। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি অনুষ্ঠানে বরিশালে অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল ও পেসার হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 10 বছরের বেশি সময় বরিশালে ক্রিকেট লিগ না হওয়াটাকে দুঃখজনক বলেন বুলবুল। তিনি জানান, এখন থেকে রেগুলার লিগ আয়োজনের চেষ্টা করা হবে। আমার প্রশ্ন কেন হয়নি, কেন এটার তদারকি করা হয়নি, বা কেন এই 10 বছরের লিগ হয়নি, মানে প্রায় 1,500 থেকে 2,000 ক্রিকেটারকে আমরা সুযোগ দিতে পারিনি। ইনশাল্লাহ এই ভুলটা আমরা আর করবো না। আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ পায়। তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার, কোচ কিংবা সংগঠক তুলে আনার জন্য কানেক্ট অ্যান্ড গো নামের প্রজেক্ট হাতে নিয়েছে বিসিবি। তা সফল করার জন্য সবার সহযোগিতা চাইলেন বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান। আমাদের বিসিবি আমাদের যে চার্টার করেছি ট্রিপল সেঞ্চুরি যেটা নাম দিয়েছি, তার একটা প্রোগ্রামের নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। আমরা কানেক্ট করব সব জায়গায়, সেখান থেকে প্লেয়ার তুলে আনবো, কোচ তুলে আনবো, সংগঠক তৈরি করে আনবো। সেটা আমাদের বড় একটা প্ল্যানের একটা অংশ। আগামী সেপ্টেম্বর মাসে বরিশাল স্টেডিয়ামের উন্নয়নের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন বিসিবি সভাপতি। পরাগার মান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার।
সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, 6 রাজস্ব কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে দুদক। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল, 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস এবং 16 জুলাই শহীদ দিবস, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ, জানালেন নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি। বিভিন্ন অজুহাতে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা আব্বাসের। পতিত স্বৈরাচার অস্থিতিশীলতার অপচেষ্টা লিপ্ত, অভিযোগ রিজভীর। এবং আলোচনার গতি আশানুরূপ নয়, বললেন ডক্টর আলী রিয়াজ। সব বিষয়ে ঐকমত্য বাধ্য করা যাবে না, বলছে বিএনপি। কয়েকটি দলের বিরোধিতায় বাধাগ্রস্ত হচ্ছে মৌলিক সংস্কার, বলছে এনসিপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। A10 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।